শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই হত্যাযোগ্য মামলার সূচনা বক্তব্য চলছে, সরাসরি সম্প্রচার হচ্ছে বিচার কাজ, আইনি কাঠামোয় সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু, ধাপে ধাপে চালু হবে অন্যদের ক্লাস। পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ, অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি, মালামাল লুট, অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ। ছোট বা মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াটা করে পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনায় আতঙ্কের নাম পূর্বাচল। 5 বছরে প্রাণহানি 100, দিনের বেলাতেও নেই নিরাপত্তা। কিশোর গ্যাংয়ের দৌরাত্ম, টহল বাড়ানোর দাবি। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে শুরু হচ্ছে সাক্ষ্য গ্রহণ। এর আগে সূচনা বক্তব্য দিয়েছেন অ্যাটর্নি জেনারেল ও চিফ প্রসিকিউটর। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আওয়ামী লীগ আমলে গুম-খুনের রাজনৈতিক সংস্কৃতি সৃষ্টি হয়েছিল। অভ্যুত্থানে নির্মম হত্যাযজ্ঞের দায়ে আসামিদের সর্বোচ্চ শাস্তি চান তিনি। এরপর সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর। পরে জুলাই অভ্যুত্থান নিয়ে ট্রাইব্যুনালে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। ট্রাইব্যুনালের কার্যক্রম বিটিভির মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময় ড্রোন, ফোনে আড়ি পাতা, লোকেশন ট্র্যাকিং প্রযুক্তি ব্যবহার করে প্রতিবাদকারীদের শনাক্ত করা হয়, দমনমূলক ব্যবস্থা নেওয়া হয়। পাশাপাশি আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠন ছাত্রলীগ, যুবলীগ স্থানীয় পর্যায়ে সশস্ত্র ক্যাডার নিয়োগ করে আন্দোলনকারীদের চিহ্নিত করে। এসব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে পুলিশ ও র্যাব দমন অভিযান, গ্রেফতার, সহিংস হামলা চালায়। এইসব কর্মসূচি সরাসরি তৎকালীন ফ্যাসিবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরাসরি নির্দেশ এবং তখনকার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তৎকালীন আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং অন্যান্য রাজনৈতিক নেতা, প্রশাসনিক কর্মকর্তা, তাদের অধীনস্থ কর্মকর্তা এবং নিরাপত্তা বাহিনীর মাধ্যমে কার্যকর করা হয়। তাহলে আমরা প্রমাণ করব যে আসামিরা তাদের কার্যকলাপের মাধ্যমে এমন ভয়াবহ অপরাধ সংঘটিত করেছে যা বিশ্ব বিবেককে নাড়া দিয়েছে। রাজধানীর শাহবাগে ছাত্রদল এবং কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপির সমাবেশ বিকেলে। এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং শহীদ মিনারে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। আজ কিন্তু শাহবাগে যে ছাত্র সমাবেশ সেটি দুপুরে শুরু হওয়ার কথা থাকলেও ইতিমধ্যে কিন্তু ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, কেন্দ্রের পাশাপাশি সারা দেশ থেকে আগত নেতাকর্মীদের পদচারণায় কিন্তু শাহবাগের যে রাস্তাটি রয়েছে বা সমাবেশ স্থলটি রয়েছে সেই ছাত্র সমাবেশের জায়গাটি কিন্তু আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে অনেকটাই পরিপূর্ণ হয়ে গেছে, যদিও এখনও পর্যন্ত কয়েক ঘন্টা বাকি আছে মূল যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হওয়ার। কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকেই সারা দেশ থেকে ছাত্রদল নেতাকর্মীরা এই শাহবাগকে কেন্দ্র করে তারা তাদের অবস্থান নিয়েছেন এবং তাদের অনেক দিন পর এই ধরনের বড় মহাসমাবেশ বা ছাত্র সমাবেশে অংশগ্রহণ করতে পেরে ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তিতে ছাত্রদলের এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং ছাত্রদলের পক্ষ থেকে জুলাই গণ অভ্যুত্থানে এই সংগঠনের যে নেতাকর্মীদের আত্মদান সেটিকে আজকে মূলত আলোচনা করা হবে। পাশাপাশি পরবর্তীতে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে বা জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল কী ধরনের ভূমিকা রাখবে, জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রদলের নেতৃবৃন্দ, বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ হয়তো সেই দিক নির্দেশনায় দিবেন আজকের এই সমাবেশে। যদি একটু বলতে চাই, এই জুলাই গণ অভ্যুত্থানে কিন্তু অন্যতম একটি অংশীদারি ছিল এই ছাত্রদলের 142 জন নেতাকর্মী কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে তাদের আত্মদান করে রক্ত বিলিয়ে দিয়ে মাতৃভূমিকে অর্থাৎ বাংলাদেশকে সেই ফ্যাসিস্ট
সন্ত্রাসের কবল থেকে মুক্ত করেছেন। আজকে সেই নেতাকর্মীদের স্বজনরাও হয়তো আজকের যে ছাত্র সমাবেশ সেটিতে উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দও কিন্তু ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা দিবেন। এবং এই সমাবেশটিকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে আশেপাশের এলাকা যেগুলো আমি যদি বলতে যাই, সেই মৎস্য ভবন থেকে শুরু করে কাঁটাবন পর্যন্ত, পাশাপাশি এদিক থেকে বাংলা মোটর থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি পর্যন্ত পুরো এলাকাটি কিন্তু ছাত্রদল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত। এবং এখানে কিন্তু যানবাহন চলাচল না করলেও জরুরি যে সেবাগুলো রয়েছে সেই জরুরি সেবাগুলো কিন্তু এটির বাইরে রয়েছে। আমরা দেখতে পেয়েছি অ্যাম্বুলেন্স সহ অন্যান্য যে জরুরি পরিষেবার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু নির্বিঘ্নে চলাচল করছে। শুধু এই শাহবাগে নয়, জাতীয় শহীদ মিনারে জাতীয় নাগরিক পার্টিরও একটি সমাবেশ রয়েছে, সেখানে আছেন সহকর্মী হাসান ওয়ালি। সমন্বয়ক নাহিদ ইসলাম এবং তার মধ্য দিয়ে আমরা জানি যে 5 আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এবং স্বৈরতন্ত্রের অবসান ঘটেছে। দীর্ঘ যেই 24-এ যে দীর্ঘ 36 দিনের যে সংঘর্ষ, সরকার বাহিনীর তরফ থেকে হত্যা, গুম, খুন এবং তার মধ্য দিয়ে যে 9 দফা থেকে 1 দফা, সে 1 দফার যে জায়গাটি, যেই জায়গায় দাঁড়িয়ে 1 দফা ঘোষণা করা হয়েছিল, সেদিনকার সেই স্মৃতি অর্থাৎ 1 দফার আজকে বর্ষপূর্তিতে ঠিক একই জায়গায় শহীদ মিনারে কিন্তু সেই সমন্বয়ক যারা আসলে দায়িত্বে ছিলেন, নেতৃত্ব দিয়েছেন ছাত্রগণ অভ্যুত্থানে, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে, তাদের নেতৃত্বে যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি, সেই রাজনৈতিক দলের আজকের এখানে সমাবেশ। প্রথমে আসলে জুলাই ঘোষণাপত্র করার কথা বলেছিলেন এই আন্দোলনের সমন্বয়করা যারা এখন রাজনৈতিক দলের নেতা, সেটি যেহেতু 5 আগস্ট সরকারের তরফ থেকে দেওয়ার কথা এসেছে, ঘোষণা এসেছে, যার ফলে আজকে তারা নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে ঠিক এই পাদদেশ থেকে। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে 24 দফা, 24-এর স্মরণে রেখে আজকে 24 দফা ইশতেহার ঘোষণা করবেন এই পাদদেশ থেকে নাহিদ ইসলাম, এবং যার মধ্য দিয়ে আসলে আগামীর বাংলাদেশ বিনির্মাণে, রাষ্ট্র পুনর্গঠনে যেসব ইশতেহার রয়েছে, এনসিপির যে চাওয়া রয়েছে, প্রত্যাশা রয়েছে, সেসব কিন্তু আসলে আজকে নতুন করে এই জায়গা থেকে তিনি এটি ইশতেহার পাঠ করবেন। এবং একই সঙ্গে গতকালকে যে সংবাদ সম্মেলন করা হয়েছে এনসিপির তরফ থেকে বলা হয়েছে, যেখানে জুলাই সনদ, যেটি আসলে আমরা দেখেছি দীর্ঘদিন আলোচনার মধ্য দিয়ে একটি জায়গায় এসেছে, সেটি যাতে করে আইনগত ভিত্তি থাকে, একই সঙ্গে নির্বাচিত সরকারের আসার আগে অর্থাৎ সংসদ নির্বাচনের আগেই যাতে করে সেটি বাস্তবায়ন হয়, তেমন দাবি কিন্তু করা হয়েছে। সেই দাবি কিন্তু আজকেও করা হবে। একই সঙ্গে জুলাই ঘোষণাপত্র সাংবিধানিক স্বীকৃতি চাওয়া হবে। এছাড়াও আরও বাকি অন্যান্য দাবি নিয়ে 24 দফা ইশতেহার পাঠ করবেন আজকের এই পদদেশ থেকে নাহিদ ইসলাম। সরাসরি যুক্ত ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে এবং তার আগে যুক্ত ছিলাম শাহবাগে। শেখ হাসিনার বিচার কাজ নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কথা বলছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। করা হয়েছে এই পরিস্থিতিতে এটা একটা অপরাধ আমাদের প্রচলিত আইনে, সে কারণে আমরা অপরাধের বিচার চাইতে এসেছি এবং সেই বিচারের সর্বোচ্চ সাজা যেটা সেইটা আমরা প্রার্থনা করেছি। এইটা বলতে যে আমি 2টি উদাহরণ এনেছি। একটি হলো 1649 সালে ইংল্যান্ডের রাজা প্রথম চার্লসের মৃত্যুদণ্ড হয়েছিল। তার ঠিক 12 বছর পরে যে ব্যক্তি গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে এসে ক্ষমতা দখল করে, গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ক্ষমতায় যে গণহত্যার সাথে এবং মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত হয়েছিলেন, ইংল্যান্ডের শাসক ছিলেন, তার নাম ছিল অলিভার ক্রমওয়েল। তাকে মৃত্যুদণ্ডটা কিভাবে দেওয়া হয়েছিল আমরা বলেছি আমরা ওই রকম মৃত্যুদণ্ড চাই না। অলিভার ক্রমওয়েল স্বাভাবিক মৃত্যুবরণ করেছিল। তাকে কবর থেকে তুলে এনে পচা গলা লাশ এনে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তীতে দেহের একটি অংশ কবরে পাঠানো হয় এবং মস্তিষ্ক খুলির মধ্যে রড ঢুকিয়ে 20 বৎসর ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে ঝুলিয়ে রাখা হয়েছিল। 300 বছর পরে সেই লাশ ক্যামব্রিজের সাসেক্স বিশ্ববিদ্যালয়ে কেটে সমাধিস্থ করা হয়েছে। আমরা বলেছি এরকম মৃত্যুদণ্ড আমরা চাই না। আমাদের বাংলাদেশের স্বাভাবিক আইনে সর্বোচ্চ শাস্তি যেটা আছে
সর্বোচ্চ সেভাবে আমরা মৃত্যুদণ্ড চাই, সেভাবে আমরা সর্বস্ব শাস্তি চাই। যে অপরাধ করেছেন সে অপরাধের জন্য সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা আমরা প্রার্থনা করেছি। বক্তব্য দিতে যে কয়েকটি উদাহরণ এনেছি। একটি বলেছি, দুঃশাসন করে, স্বৈরশাসন করে, ফ্যাসিস্ট কায়েম করে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা সম্পর্কে মানুষের মনে একটি রং ধারণা দেওয়া হয়েছিল। আমরা বলেছি বিগত 17 বছরে মুক্তিযুদ্ধের চেতনা মানে একটি প্রজন্মের কাছে বার্তা দেওয়া হচ্ছিল দিনের ভোট রাতে করা যায়, ভোট ডাকাতি করা যায়, খুন করে গুম করে ক্ষমতায় থাকা যায়। আমরা বলেছি এরকম একটি পথ পরিক্রমায় জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করতে যেয়ে, শান্তিপূর্ণ আন্দোলন করতে যেয়ে নিরস্ত্র মানুষ যখন কথা বলছিলেন, রাজপথে মিছিল করছিলেন, প্রতিবাদ করছিলেন, দাবি আদায়ের সংগ্রামে ছিলেন, তখন সেই সমস্ত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, ল্যাথেল উইপন ব্যবহার করা হয়েছে। আমরা এই অপরাধের বিচার চেয়েছি। আমরা বলেছি মিথ্যার বেসাতি দিয়ে বাংলাদেশকে খুন খারাপির একটি স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল। গোয়েবেলস যদি বেঁচে থাকতো তাহলে হয়তো তৎকালীন প্রধানমন্ত্রী, আজকের আসামি শেখ হাসিনা ওয়াজেদের কাছে গোয়েবেলস তার হাতে খড়ি নিতে আসতেন, মিথ্যা বলা কিভাবে যায় এবং মিথ্যার উপর পিএইচডি করা যায়। আমরা এটাও বলেছি পৃথিবীর ইতিহাসে যত স্বৈরশাসক আছেন তাদের যদি কোনো সমিতি করা হয়, সেই স্বৈরশাসকদের সমিতিতে নিশ্চিতভাবেই শেখ হাসিনা ওয়াজেদ সভাপতিত্ব করতে পারবেন। মানব সভ্যতার ইতিহাসে এই বিচার একটি মানদণ্ড হয়ে থাকবে। আমরা চাই শেখ হাসিনাও ন্যায় বিচার পাক। আমরা চাই শেখ হাসিনার বিরুদ্ধে যাতে কোনো ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বিচার না হয় সেটাও আমরা বলেছি। আমরা বলেছি একটি স্বচ্ছ আইনি প্রক্রিয়ায় এই বিচার সম্পন্ন হবে এবং বাংলাদেশের ইতিহাসে সম্ভবত প্রথমবারের মতো আপনারা এবার সরাসরি এই বিচারটাকে টেলিভিশনে উদ্বোধনী যে বক্তব্য হয়েছে সরাসরি টেলিকাস্ট করা হয়েছে। আমাদের এখানে ইপস অ্যান্ড বার্ডসের কোনো প্রশ্ন নাই। আমাদের কাছে যা সাক্ষী আছে, যা প্রমাণ আছে আমরা আদালতের সামনে উপস্থাপন করব। আদালতকে বলেছি ন্যায় বিচারের ধারণা মানে উভয় পক্ষই যাতে বোঝেন তাকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করা হয়নি, এরকম একটি আন্তর্জাতিক মানের বিচার আমরা চেয়েছি। এই বলে আমরা আমাদের উদ্বোধনী আজকের এই বিচার কার্যক্রম শুরু করেছি। সবাইকে ধন্যবাদ। যদিও এটা বিচারের একেবারে প্রাথমিক স্টেজে করে সাক্ষ্যগ্রহণ শুরু হলো মাত্র, তারপরও যে সমস্ত এভিডেন্স এসছে অথবা যেগুলো কথা বলা হয়েছে, আপনার প্রত্যাশা কি থাকবে স্যার? আমাদের রাষ্ট্রপক্ষ থেকে সর্বোচ্চ শাস্তি আইনে যেটা আছে সেটা চাইবো, সেটাই আমাদের প্রত্যাশা। বলেছি এই রাষ্ট্র অলিভার ক্রমওয়েলের মৃত্যুদণ্ডের মতো অত নির্মম মৃত্যুদণ্ড দেবে না। এই রাষ্ট্র একটি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে, ন্যায় বিচার নিশ্চিত করবে। যদি ন্যায় বিচারের প্রক্রিয়ায় আমরা কোনো পথ হারাই তাহলে জুলাই বিপ্লব বিফলে যাবে। সবাইকে ধন্যবাদ। আমরা ন্যায় বিচারের পথে যত বাধার প্রাচীর আসুক না কেন, সমস্ত বাধার ব্যারিকেড আমরা ভেঙে ন্যায় বিচারের পথ ধরে এগিয়ে যাব। এইটা আইনি প্রক্রিয়ায় যা যা পদক্ষেপ নেওয়া দরকার সমস্ত পদক্ষেপ নিয়েই এই বিচার এগিয়ে যাচ্ছে। একটা বিষয় আমরা দেখছি যে স্যার কথাবার্তার মধ্যে যারা দায়িত্বশীল তাদের কথাবার্তার মধ্যে এখানে যে ইন্টারন্যাশনালি তাকে ফিরিয়ে আনার জন্য বিভিন্ন জায়গায় আবেদন করা হয়েছে, আবার এখন মন্ত্রীদের অনেকেই বলছেন যে শেখ হাসিনা যেন কোনোভাবেই দেশে ফিরতে না পারে, এরকম বক্তব্য দেওয়া হচ্ছে। কিভাবে হয়? এইটা আমার রেকর্ডে নাই, আমাদের মধ্যেও নাই, আমার প্রসিকিউশনের ম্যাটেরিয়ালের মধ্যেও নাই, বিচার প্রক্রিয়ার মধ্যে এ ধরনের কোনো কথা আসার সুযোগও নাই। আমরা এগুলোকে কগনাইজেন্সেই নেই না এবং নেব না। রাজনৈতিক বক্তব্য রাজনৈতিকভাবে হবে, আমাদের আইনি প্রক্রিয়া যেটা হবে। আমরা বলেছি প্রচলিত আইনে সর্বোচ্চ শাস্তি দাবি করি, তবে সেই সর্বোচ্চ শাস্তি প্রয়োগের ক্ষেত্রে
অলিভার ক্রমওয়েল আমাদের সামনে উদাহরণ হবে না, আমাদের সামনে উদাহরণ হবে সর্বোচ্চ শাস্তির বাংলাদেশে প্রচলিত আইন যেটা আছে সেটাই। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। সরাসরি যুক্ত ছিলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। চব্বিশের ক্যালেন্ডার জুড়ে তখনও চলছিল রক্তিম জুলাইয়ের দিন গণনা। পায়ে পায়ে সেদিন সারা বাংলা জড়ো হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। ঘোষিত হয় সরকার পতনের এক দফা। একদিকে আলোচনার আহ্বান, অন্যদিকে প্রতিরোধের হুমকি। কোনো কিছুই পরোয়া করেনি বাংলার ছাত্র জনতা। জুলাই অভ্যুত্থানের এই দিনে ঘটে যাওয়া ইতিহাস জানব মায়মুনা হায়দার চৌধুরীর প্রতিবেদনে। ৩৪ জুলাই কি কারফিউ, কি বন্দুকের গুলি, কিছুর পরোয়া না করা তরুণ প্রজন্ম সেদিন গোটা দেশকে সঙ্গে নিয়ে এসে দাঁড়ায় শ্রদ্ধার মিনারে। এ যেন ক্ষুব্ধ এক মহাসাগর, যার উত্তাল ঢেউয়ে যে কোনো সময় চুরমার হবে ক্ষমতার দম্ভ আর অন্যায় অবিচারের ভারে নুয়ে পড়া পাহাড়। রক্তের উপর দাঁড়িয়ে নয় কোনো আপোষ। সেদিন এই এক স্লোগানে উত্তাল গোটা ভূখণ্ড। লাল সবুজ পতাকা হাতে, মাথায় কিংবা বুকে ধারণ করে জনতার স্রোত এসে মেশে কেন্দ্রীয় শহীদ মিনারে। সেই কাঁধে হাত রেখে আসেন শিক্ষক, সন্তানের হাত ধরে আসেন বাবা মা। জনসমুদ্রে হাজির হন শিল্পী, শ্রমিক সহ সকল শ্রেণী পেশার লাখ লাখ মানুষ। সবার কণ্ঠে একটাই দাবি, এত রক্তে রাঙানো হাতের নির্দেশনা মানবে না কেউ। সরকার পতনের এক দফা ঘোষণা করা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিশাল জমায়েত থেকে। এত খুনের পরেও শাসকের তরফ থেকে আলোচনার আহ্বান আসে এদিন, সঙ্গে আসে প্রতিরোধের হুমকিও। গণভবনের দরজা খোলা, আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজি, যে কোনো সময় তারা আসতে পারে। ছাত্র হোক, যাই হোক, এই দেশের নাগরিক। আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। প্রত্যেকে বাংলাদেশের এক দফার জন্য প্রস্তুত ছিল। শহীদ মিনারে আমরা যখন যাব তার আগেই মানুষজন হাতের আঙুল উপরের দিকে এক উঁচু করে দেখিয়ে দিয়েছিল, তারা এইটা শোনার জন্য এসেছে। স্বৈরাচারী শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট, যার কাছে মানুষের জীবনের মূল্য নেই কোনো প্রকার, এক দফা ঘোষণা করা মানে বাংলাদেশের জনগণ যারা শহীদ মিনারে এসেছে তারা ডেথ ওয়ারেন্টে নিজের সিগনেচারটা দিচ্ছে। ২৪-এর ক্যালেন্ডারে চলমান সেই দীর্ঘ জুলাইয়ের এই দিনে সারা বাংলা স্বৈরাচারের পতনের মধ্য দিয়ে জুলাইয়ের ইতি টানতে ছিল বদ্ধপরিকর। কবে সমাপ্ত হবে রক্তিম জুলাই, তার ক্ষণ গণনাও শুরু হয় গত বছরের এই দিনে। মায়মুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বাড়ি ঘর বেশকে আমার ছেলেকে আমিনুল হাতে দিছি। ২৬শে মার্চ ছেলে গেছে রাত্রে 9:30 তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয়নি। ৪ মাস ধরে খোঁজ নেই মাদারীপুর সহ ৬ জেলার ১৭ যুবকের। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ। ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের পর সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। ভয়াবহ দুর্ঘটনার ১২ দিন পর সকালে খুলে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। তবে এদিন পাঠদান কার্যক্রম চালু হয়নি। নিহতদের স্মরণে একটি স্মরণ সভার আয়োজন করা হয়েছে। এই কর্মসূচিতে অংশ নেবেন শিক্ষার্থী, শিক্ষক ও হতাহতদের পরিবারের সদস্যরা। শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক পরিবেশে ফিরিয়ে আনতে কাজ করছে কলেজ কর্তৃপক্ষ। রাজনৈতিক দল নিবন্ধনের কাগজপত্র জমা দেওয়ার শেষ দিন আজ। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন কার্যালয়ে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। সরাসরি যাচ্ছে তার কাছে। কুমু, রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন যে ১৪৪টি দল যে আবেদন করেছিল তাদের আসলে প্রাথমিক যাচাইয়ে সবকটি দলের কাগজের ঘাটতি থাকায়, অর্থাৎ তারা প্রাথমিক যাচাইয়ের শর্ত পূরণ করতে না পারায় নির্বাচন কমিশন গত ১৭ জুলাই আবারও নতুন করে আবেদনের জন্য আবারও তারা ১৫ দিন সময় বাড়িয়ে
সব দলের কাছেই চিঠি দেয় এবং সব দলের কাছে চিঠি দেওয়ার পরে তারা বলে যে যেসব কাগজে তাদের ঘাটতি রয়েছে সেসব কাগজ আজকে মানে 3 আগস্টের মধ্যে সেসব কাগজ তাদের জমা দিতে দেয় এবং আজকে তার শেষ দিন। সকাল থেকে এ পর্যন্ত প্রায় 8টি দল এসে তাদের যে ঘাটতি কাগজপত্র রয়েছে সেসব কাগজপত্র জমা দিয়েছেন এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে এনসিপি থেকেও এসেছেন তাদের কাগজপত্র নিয়ে, কারণ যেহেতু এনসিপি সহ 144টি দলের প্রতিটি দলেরই কাগজপত্রের ঘাটতি ছিল, যার কারণে সকলকেই চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন এবং আজকে যেহেতু এর শেষ দিন হচ্ছে বিকেল 5টা পর্যন্ত চলবে। বিকেল 5টার মধ্যে যেসব দলকে চিঠি দিয়েছে তারা সকলেই এসে তাদের যে ঘাটতি কাগজ রয়েছে সেই ঘাটতি কাগজগুলো নির্বাচন কমিশন এসে জমা দিতে পারবে এবং তারপরেই তারাও আবার কমিশন যাচাই বাছাই করবে। এই প্রাথমিক যাচাইয়ের পরে তারা আসলে সিদ্ধান্ত, তারপরে মাঠ পর্যায়ে যাচাই বাছাই চলবে যে কোন দল তাদের শর্ত পূরণ কতটুকু করেছে। পরবর্তীতে সেসব শর্ত পূরণ করতে পারলে আসলে যারা শর্ত পূরণ করতে পারবে তাদেরই নিবন্ধন দেবে নির্বাচন কমিশন। সরাসরি যুক্ত ছিলাম নির্বাচন কমিশন কার্যালয়ে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে পূর্বাচল। দিনে রাতে ছিনতাই আর ডাকাতি যেন স্বাভাবিক ঘটনা। শুধু অপরাধমূলক কর্মকাণ্ডই নয়, গত 5 বছরে 300 ফিটে সড়ক দুর্ঘটনা ও হত্যায় প্রাণ গেছে অন্তত 100 মানুষের। নিরাপত্তা জোরদারের আশ্বাস দিয়ে এসব অপরাধ ঠেকাতে জনগণকেও সচেতন হবার পরামর্শ দিয়েছে পুলিশ। রাজধানীর সঙ্গে পূর্বাঞ্চলের সংযোগকারী আধুনিক সড়ক 300 ফিট। হাই স্পিডের এই সড়কে একের পর এক ছিনতাই, ডাকাতি ও সড়ক দুর্ঘটনার কারণে আতঙ্কের এক অঞ্চলে পরিণত হয়েছে। সম্প্রতি পূর্বাঞ্চলে ছিনতাইয়ের শিকার 2 ভুক্তভোগীর সঙ্গে কথা হয় সময় সংবাদের। রাত 10:30টার দিকে এক ব্যবসায়ী কাজ শেষে পূর্বাঞ্চল সড়ক ধরে বাড়ি ফেরার পথে কাঞ্চন ব্রিজের আগে তার মোটরসাইকেলটি গতিরোধ করে সবকিছু ছিনিয়ে নিয়ে পিঠে এলোপাতাড়ি কোপিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা। এই লোকগুলো কাণ্ডটা করছে, ওরা আমাদের একদম এলাকার চিহ্নিত লোক। এদিকে দিনে দুপুরে পূর্বাঞ্চল সেক্টর এলাকায় বাইকে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে জীবন নিয়ে ফিরলেও সঙ্গে থাকা সব হারান বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী। একজন মাথায় ডালা করে সবজি কেটে নিয়ে যাচ্ছিল আর কি। ডালার উপরে মানে একটা ধারালো টাইপের দাও ছিল। দাওটা কতক্ষণ পর উঠে মানে আমাদের দিকে তাক করে আমাদেরকে বলে ডিরেক্ট যে ফোন, মানিব্যাগ যা আছে সেগুলো তাড়াতাড়ি দিয়ে দে। 10 থেকে 12 জন লোক আমাকে মোটরসাইকেল থেকে ফেলে দিয়ে তারা এলোপাতাড়িভাবে কোপায়। ওই সময় আমার সাথে থাকা প্রায় 60,000 মতো টাকা ছিল, ওটা তারা নিয়ে যায়। এসব ঘটনার পর শুধু রাত নয়, এখন দিনেও এই সড়কের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। 300 ফিট সড়ক ধরে নীলা মার্কেটের নিচে সড়কে 100 ফিটের রাস্তা ধরে যতটা সামনে এগোনো যায়, পুরো রাস্তা অন্ধকার আর জনমানব শূন্য। আমরা ইনসিকিউর যে কখন আমাদের ব্যাগটা নিয়ে চলে গেল। কোনো রিক্সাওয়ালা, কোনো অটোওয়ালারা সাহস পায় না যে ফাঁকে দিয়ে যে টিপলে যাবে। অটো বা মোটরসাইকেল নিয়ে আসা, তারপরে ইয়াটা করে। আমরা যে বাইরে থেকে ঘুরতে আসতেছি, আমাদেরকে নিরাপত্তা দিবে বা এরকম কিছু আমরা দেখতেছি না। দ্রুতগতির মোটরসাইকেল ও প্রাইভেট কার রেসিং আর ইউরোপগুলোতে দর্শনার্থীদের রাস্তা পারাপারে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন অনেকে। আইন শৃঙ্খলা বাহিনীর নাম ব্যবহার করে গাড়ি থামিয়ে ডাকাতি, ছিনতাই, এমনকি হত্যার মতো ঘটনা ঘটছে সড়কটিতে। বাইক নিয়ে আসছে, পিস্তল দেখায় নিয়ে গেছে, যা কিছু বাইক সহ নিয়ে যায়। মিলিবিলি যে জায়গাগুলো থাকে ওই জায়গাগুলোর মধ্যে আপনার এই ঘটনাগুলো হয়। পুলিশের নথি বলছে গত 1 বছরে সড়কটিতে ছিনতাইয়ের মামলা হয়েছে 27টি। পরিসংখ্যান বলছে গত 5 বছরে 300 ফিট সড়কে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 74 জন, আর ছিনতাই, ডাকাতি ও হত্যার শিকার হয়ে 21 জনের বেশি প্রাণহানি ঘটেছে। সময় সংবাদের হাতে আসে কাঞ্চন ব্রিজ থেকে নীলা মার্কেট পর্যন্ত ছিনতাইয়ের বা ডাকাতির ঘটনায় সক্রিয় ছিনতাইকারীদের একটি চক্রের সদস্যের নাম। তারা বেশিরভাগই কিশোর গ্যাংয়ের সদস্য। উঠতি বয়সী ছেলেপেলেরা রাতের বেলা এই জিনিসটা হয়। আমাদের দিক থেকে কোনো আন্তরিকতার বা চেষ্টার ত্রুটি নেই, আমরা চেষ্টা করছি। এরপরও বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। একটু যদি জনগণ এড়িয়ে চলে এই যে এলাকাগুলোতে ঘটনা, এমনি মানে জনমানবহীন এরিয়াগুলো। দিনে রাতে টহল টিম বৃদ্ধির পাশাপাশি পুরো এলাকাটি সিসিটিভির আওতায় আনার দাবি স্থানীয়দের।
সাধারণ মানুষ যদি এই জায়গাটিতে বিনোদন কেন্দ্র হিসেবে না ব্যবহার করে হাইওয়ে হিসেবেই এটিকে ব্যবহার করেন, তাহলে অনেক ধরনের অপরাধ থেকে বেঁচে যাবে এই সড়কটি এবং জনসাধারণও নিরাপদ থাকবে। রাজু ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পেছনের ভাঙা দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ডাকাত দল। অস্ত্রের মুখে নিরাপত্তা কর্মীদের জিম্মি করে নাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। মিলের ফোরম্যান জানান, শনিবার রাত 1:30টার দিকে একদল ডাকাত চিনিকলের পেছনের ভাঙা দরজা দিয়ে মিলে প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে মিলের 12 জন নিরাপত্তা কর্মীকে জিম্মি করে বেঁধে রেখে মিলের নতুন পুরাতন বিভিন্ন ধরনের ধাতব মালামাল লুট করে ট্রাকে তুলে নিয়ে পালিয়ে যায়। পরে ভোর 4টার দিকে ডিউটি বদলের সময় অন্যান্য কর্মীরা এ অবস্থা দেখে মিল কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে সকালে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন, তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। সময় সংবাদে আরও থাকছে। গাজায় একদিনে আরও 57 জন নিহত, খাবার নিতে গিয়ে প্রাণ গেছে 35 জনের। বিমান থেকে ত্রাণ ফেলাকে বিপজ্জনক ও অপমানজনক আখ্যা জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলোর। টাঙ্গাইল, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর সহ 6 জেলার 17 যুবকের খোঁজ নেই 4 মাস ধরে। দালালের খপ্পরে পড়ে লিবিয়া হয়ে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হন তারা। ধার দেনা করে লাখ লাখ টাকা মানব পাচার চক্রের হাতে তুলে দিয়ে এখন পরিবারে নেমে এসেছে হতাশা। সন্তানকে ফিরে পেতে স্বজনরা ঘুরছেন দাঁড়ে দাঁড়ে, তবুও কোনো খোঁজই মিলছে না। পুলিশ বলছে এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকন। শরীয়তপুরের বিশুগাঁও থেকে মা তাসলিমা বেগমের সঙ্গে বাবা ছোটন ব্যাপারীর খোঁজে মাদারীপুরে এসেছে 5 বছরের সুলতানা। ছবি হাতে কান্নায় ভেঙে পড়ে সে। এদিকে টাঙ্গাইলের বাসাইল থানার টেংরিয়াপাড়ার জাহাঙ্গীর মিধার এইচএসসি পাশ করা ছেলে ইয়ামিন আহমেদের পাগলামির কারণে নিজের চালানো সিএনজি অটোরিকশা বিক্রি করে দালালের হাতে তুলে দেন 5 লাখ টাকা। কোনো ঝামেলা ছাড়াই তার একমাত্র ছেলেকে পৌঁছে দেওয়ার কথা গিরিছে, কিন্তু 4 মাস ধরে ইয়ামিনের কোনো সন্ধান মিলছে না। 26শে মার্চ উনি ছেলে গেছে রাত্রে 9:30 তারপর আর শেষ যোগাযোগ আমার সাথে যোগাযোগ হয় নাই। আমার হাজবেন্ড কোথায় আছে জানি না আমরা। একইভাবে দালালের খপ্পরে পড়ে নেত্রকোনা, ফরিদপুর, মাদারীপুর, কিশোরগঞ্জ সহ 6 জেলার 17 যুবক গত 26 মার্চ লিবিয়া হয়ে গ্রিসের উদ্দেশ্যে ইঞ্জিন চালিত নৌকায় ওঠেন। এরপর আর কোনো খোঁজই পাচ্ছেন না পরিবারগুলো। স্বজনদের অভিযোগ, মানব পাচার চক্রের সক্রিয় সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন প্রলোভন দেখিয়ে প্রত্যেক পরিবার থেকে 5 থেকে 10 লাখ টাকা হাতিয়ে নেয়। রাজীব আকন আমাদেরকে গ্রিসে যাওয়ার প্রলোভন দেখিয়ে লিবিয়ায় গত 10ই মার্চ আমাদের এই লোকগুলোকে নিয়ে গেছেন। বাড়ি ঘর বেচকে আমার ছেলেকে আমিনুল হাতে দিছি, ওই থেকে এই পর্যন্ত নিখোঁজ। পুলিশ বলছে লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা। আমাদের থানায় তারা কোনো অভিযোগ দেন, কারো বিরুদ্ধে অভিযোগ দেন, অবশ্যই আমরা সেটি আইনানুগ পন্থায় ব্যবস্থা নিব। এলাকাবাসী সূত্রে জানা গেছে রাজীব বর্তমানে লিবিয়ায় অবস্থান করছেন। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। এবারে বায়ুমানের খবর। দেখে নেব আজকের বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউ এয়ার এর সূচক অনুযায়ী আজকে বাংলাদেশের বাতাসের মান: ঢাকা বিভাগে বায়ুর মান 77, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 66%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 68, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 84। রাজশাহী বিভাগে বায়ুর মান 120, যা সহনীয়, বাতাসের আর্দ্রতা 87। সিলেট বিভাগে বায়ুর মান 66, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 87%। খুলনা বিভাগে বায়ুর মান 90, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 71। বরিশাল বিভাগে বায়ুর মান 84, বাতাসের আর্দ্রতা 67। রংপুর বিভাগে বায়ুর মান 81, এটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 75। ময়মনসিংহ বিভাগে বায়ুর মান 77, যেটি সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা 78%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে 66, সারা দেশে বায়ুর মান সবচেয়ে খারাপ রাজশাহীতে 120।
সময় সংবাদ। বগুড়া শহরের ফুলতলায় ভারী বৃষ্টিতে মাটির বাড়ি ধসে পড়ে একজন নিহত হয়েছেন। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন সহকর্মী আব্দুল আওয়াল, সরাসরি যাচ্ছে তার কাছে। এবং যে মারা গিয়েছেন কিবরিয়া, উনি কিন্তু এই যে মাটির বাড়িটিতে এখানে ছিলেন এবং মূলত ভোর 3টা থেকে শুরু হওয়া অতিবৃষ্টির কারণে কিন্তু 6:30 থেকে 7টার মধ্যে কিন্তু আসলে এই যে মাটির বাড়িটি এটি কিন্তু একেবারে ধসে পড়ে উনি ঘটনাস্থলে গুরুতর আহত হয়। এরপর পরে কিন্তু স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা কিন্তু ওনাকে এখান থেকে উদ্ধার করে এবং এখান থেকে উদ্ধার করে নিয়ে গিয়ে আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে আসলে মৃত ঘোষণা করেন। এবং যিনি মারা গিয়েছেন ইলেকট্রিশিয়ান কিবরিয়া, উনি কিন্তু ওই এলাকায় ভাড়ায় থাকতেন এবং ওনার বাড়ি রাজশাহী মহানগরে এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। এবং পুলিশ জানিয়েছে ওনার পরিবারের সদস্যদেরকে কিন্তু আসলে খবর দেওয়া হয়েছে এবং ওনার পরিবারের মরদেহ বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং পরিবারের সদস্যরা আসলে কিন্তু আবেদনের প্রেক্ষিতেই তার মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। এবং যে বাড়িটিতে আসলে উনি মাটির বাড়িটি যেটি আসলে চাপা পড়ে উনি মারা গিয়েছেন, প্রায় দীর্ঘ 2 যুগ ধরে কিন্তু উনি বাড়িটিতে বসবাস করে আসছিলেন এবং এর পাশাপাশি কিন্তু এই যে ফুলতলা এলাকা, এখানে আরো 4টি বৈদ্যুতিক খুঁটি পড়ে গেলে ফুলতলা এলাকা এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন হিসেবে আছে। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বগুড়ায় বাড়ি ধসে একজন নিহত হয়েছেন, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম। এবারে দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বরতায় গাজায় একদিনে নিহত হয়েছেন অন্তত 57 জন, যার মধ্যে 35 জনই ত্রাণ সংগ্রহের সময় প্রাণ হারান। জাতিসংঘ বলছে গাজায় খাদ্য সহায়তা নিতে গিয়ে গুলিতে নিহত হয়েছেন 1000-এরও বেশি মানুষ। সংস্থাটি আরও জানায়, ফ্রান্স, জার্মানি, জর্ডান, মিশর আর আমিরাত মিলে 90টি এয়ারড্রপ চালালেও কার্যকর সহায়তা মেলেনি। আকাশপথে ফেলা খাবার জনবহুল এলাকায় পড়ে আহত হচ্ছে মানুষ। এয়ারড্রপ পদ্ধতিকে অকার্যকর, বিপজ্জনক এবং অপমানজনক বলে আখ্যা দিচ্ছে মানবাধিকার সংস্থাগুলো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। জুলাই হত্যাযজ্ঞ মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু, সূচনা বক্তব্য সরাসরি সম্প্রচার, আইনি কাঠামোয় সর্বোচ্চ সাজা চায় রাষ্ট্রপক্ষ। গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শাহবাগে ছাত্রদলের সমাবেশ, বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা এনসিপির। এবং যুদ্ধবিমান বিধ্বস্তের 12 দিন পর সীমিত পরিসরে খুলল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস শুরু, ধাপে ধাপে চালু হবে অন্যদের ক্লাস। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।